আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে কি লক্ষ্য করছি, কি দেখছি, এমনটি দেখার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? এই অপরাজনীতির কথা আমরা কি চিন্তা করেছিলাম? এই অপরাজনীতির জন্যই কি বাংলাদেশে 2024 সালে একটি গণঅভ্যুত্থান ঘটেছে? একটি অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করা হয়েছে? এখন আমরা বাংলাদেশের যে চিত্র দেখছি তাতে বলাই যায় এখানে রাজনৈতিক কোনো পরিবেশ নাই, এখানে অপরাজনীতি ভর করেছে। অপরাজনীতির এই মুহূর্তে সয়লাভ। আমরা এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ধরনের বিদ্রূপ মন্তব্য শুনছি, উলঙ্গ মন্তব্য শুনছি, এটি কি বিগত দিনে আমরা কখনো শুনেছি? তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক অনেক ব্যক্তিরাই অনেক রকম মন্তব্য করেছেন, তাই বলে এরকম মন্তব্য কি আমরা শুনেছি? এই অপসংস্কৃতি কি আমরা পূর্বেও দেখেছি? আমাদের নতুন বাংলাদেশ, আমরা নতুনত্ব দেখছি। এখানে বলতে গেলে সরাসরি বলতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বোকা বানিয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ইউনূস স্যার সুকৌশলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বোকা বানিয়েছে। আমরা সকলে অবগত আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছিল। আমরা আশায় আশান্বিত হয়েছিলাম। বৈঠক শেষে দুই পক্ষ যেভাবে আমাদেরকে বিশেষ কিছু তথ্য দিয়েছিল, নির্বাচনমুখী যে ধরনের কথা বলেছিল, তাদের মধ্যে সামঞ্জস্যতা হয়েছিল। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলেছিল যে কথা দিয়েছিল আগামী রমজানের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এখন যে চিত্র, বর্তমান যে চিত্র, তাতে কি আপনার কাছে মনে হচ্ছে আগামী রমজানের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? আমি তেমন কোনো সম্ভাবনাই দেখছি না। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডক্টর ইউনূস বোকা বানিয়েছে, তার সামনে মোলা ঝুলিয়ে দিয়েছে। আমি ওই বৈঠকের পরে, লন্ডন বৈঠকের পরে একটি কথা বলেছিলাম, তারেক রহমান যদি এখানে বিজয়ী হয়, তিনি যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট থেকে একটি অঙ্গীকার নিয়েছেন মৌখিক নির্বাচন নিয়ে, এটি যদি বাস্তবায়িত হয় তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের জন্য সুপার হিরো, সাধারণ মানুষ এবং তার রাজনৈতিক দলের কাছে। আর যদি এটি ব্যর্থ হয়, এই কৌশল যদি ব্যর্থ হয়, তারেক রহমান যদি এই নির্বাচন আদায় না করতে পারে, যে অঙ্গীকার অন্তর্বর্তী সরকারের নিকট থেকে নিয়েছে, সেটি যদি ফলপ্রসূ না হয়, তাহলে তারেক রহমান ব্যাপক প্রশ্নবিদ্ধ হবেন। এই মুহূর্তে আমরা যে চিত্র দেখছি, যে দলটিকে বলা হচ্ছে আগামীতে সরকার গঠন করবে, সেই দলের প্রধানকে নিয়ে যে ধরনের কটূক্তি, যে ধরনের উলঙ্গ কথাবার্তা, যে ধরনের উলঙ্গ স্লোগান দেওয়া হচ্ছে, তারপরেও কি আমরা বলবো যে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি করতে পারবে? বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার একটি বিশেষ মহল, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, যেন জাতীয় নির্বাচন সহসায় না হয়, দীর্ঘায়িত করা যায় জাতীয় নির্বাচনকে। আমি এখানে বলবো, ভাই, আপনাদের দলের প্রধান, এই মুহূর্তে যিনি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। আপনার দল থেকে বলা হচ্ছে, আপনাদের দল থেকে বলা হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এখন আপনারাই কেন হতাশ? তাহলে আপনারা এখানে ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতাই আপনাদেরকে আঁকড়ে ধরেছে। এই যে অপসংস্কৃতি, আমরা এই মুহূর্তে যে ধরনের নোংরা স্লোগান দেখছি, কবে আমরা এই ধরনের নোংরা স্লোগান দেখেছি? আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার সরকার এই বিএনপিকে নানানভাবে অত্যাচার নিপীড়ন করেছে। তবে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের বিভৎস স্লোগান দিয়েছিল? কেউ কি বলেছিল টিনের চালে
কাউয়া তারেক রহমান ... আপনারা জানেন। কেউ কি স্লোগান দিয়েছিল ইতিপূর্বে আমাদের বাংলাদেশে 1 2 3 4 ছাত্র দলের? নাই বললাম 1 2 3 4 যুব দলের ... এই যে পরিস্থিতি গোলাটে করা হচ্ছে, এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যে প্রেক্ষাপট বিরাজ করছে, এখানে এই অন্তর্বর্তী সরকার কি ভূমিকা নিচ্ছে? তিনি তো বিতর্ককে আরো উস্কে দিচ্ছে। এই অন্তর্বর্তী সরকার বিতর্কগুলোকে উস্কে দিচ্ছে। বিতর্ক নিরসন করার কোনো চেষ্টাই তো আমরা দেখছি না। তবে কি বলা যাবে না এই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা তাদের মদতেই একটি বিশেষ মহল, বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য, বিএনপিকে মাইনাস করার জন্য উঠে পড়ে লেগেছে। এর পিছনে কলকাঠি নাড়ছে এই অন্তর্বর্তী সরকার। এই কথাগুলো হয়তো বলার প্রয়োজন থাকতো না যদি অন্তর্বর্তী সরকার ভালো কোনো উদ্যোগ গ্রহণ করত, তারা যদি এই সংকট নিরসনের চেষ্টা করত। তারা তো নিরসন করার চেষ্টা করছে না, তারা আরো বেশি উস্কে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উলঙ্গ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু তারেক রহমান নয়, বেগম জিয়াকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বেগম জিয়াকে নিয়েও এই মুহূর্তে জামাত শিবিরের বেশ কিছু নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন। যে ধরনের পোস্ট তারা করেছেন, এতে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত, মর্মাহত। তারা শেখ হাসিনার ক্ষেত্রে যা করেছে, গণভবনে যা করেছে, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যেভাবে স্লোগান দিয়েছিল, একই ধরনের কথা এখানে তারা বলছে। কেউ কেউ পোস্ট করে বলছে মেকআপ বক্স গুলো তার লাগবে, কেউ কেউ বলছে শাড়ি চুড়ি গুলো তার লাগবে। অর্থাৎ এই দেশ থেকে বিএনপিকে বিতাড়িত করা হবে, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানো হবে, বেগম জিয়ার জিনিসপত্র তারা লুট করে নেবে, চুরি করবে। এমন ইঙ্গিত আমরা শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীর ফেসবুক পোস্টে দেখেছি। সর্বোপরি এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে প্রেক্ষাপট বিরাজ করছে, চোখ বন্ধ করে বলা যায় তারেক রহমান ভুল করেছেন, তারেক রহমান বোকা হয়েছেন, তারেক রহমানকে বোকা বানানো হয়েছে। আদতে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রেক্ষাপটই তৈরি করতে পারবে না এই অন্তর্বর্তী সরকার, বা তারা ইচ্ছাকৃতভাবে প্রেক্ষাপটকে গোলাটে করে রাখবে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না করতে হয়। তারা একটি বিশেষ মহলকে উস্কে দিচ্ছে। আমরা অপরাজনীতি বাংলাদেশে দেখছি, শিষ্টাচার বহির্ভূত স্লোগান আমরা দেখছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা আমরা শুনছি। হাঁটুর বয়সী ছেলেরাও বেগম জিয়াকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করছে, হাঁটুর বয়সী ছেলেরাও তারেক রহমানকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করছে, তারেক রহমানকে খাম্বাচুর হিসাবে উল্লেখ করছে। শুধু তাই নয়, এই মুহূর্তে বিএনপির পুরো রাজনৈতিক দলটাকে চাঁদাবাজ দল হিসাবে আখ্যায়িত করছে। হয়তো আমরা একটি কথা অচিরেই শুনতে পাবো যে বিএনপি সন্ত্রাসী রাজনৈতিক দল, ছাত্র দল সন্ত্রাসী সংগঠন, যুব দল সন্ত্রাসী সংগঠন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। আমার কাছে মনে হয় যদি কেউ এই ধরনের আওয়াজ তোলে, রাজপথে নামে, অনাশায়ী তারা সফল হবে। অন্তর্বর্তী সরকার তাদের সেই চাওয়া পাওয়াকে মূল্যায়িত করবে। যেভাবে তাল বাহানা করে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বিএনপির ক্ষেত্রেও ঘটনা ঘটে যেতে পারে। এই মুহূর্তে যে কাজটি বিএনপি করতে পারে, এই অভ্যুত্থানের হাত থেকে, এই নোংরা রাজনীতির হাত থেকে যদি তারা মুক্তি পেতে চায়, তাদের বেশ কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিজের দলের নেতা কর্মীদেরকে সতর্ক করতে হবে। যে সকল নেতা কর্মীরা অপরাজনীতি করছে, যে সকল নেতারা চাঁদাবাজি করছে, খুন খারাপি করছে, দখল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিতে হবে। শুধু বহিষ্কার করলেই হবে না, তাদেরকে সতর্ক করতে হবে। তাদের যারা ক্লিন ইমেজের ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে এই দলটাকে ঢেলে সাজাতে হবে, সংগঠনগুলোকে ঢেলে সাজাতে হবে। আরেকটি বড় কাজ সেটি করতে হবে, যারা মুক্তিযুদ্ধের চেতনাধারী আছে, যারা ৭১কে লালন করে, দল মত নির্বিশেষে তাদের সাথে
সংলাপ করতে হবে, ঐক্য করতে হবে। না হলে কিন্তু সেই ৭১-এর পরাজিত শক্তির কাছে এই বিএনপিরও পরাজয় করতে পারে। অনেকে বলে থাকেন, অনেকেই মনে করে থাকেন ৭১-এর সেই পরাজিত শক্তির কাছে আওয়ামী লীগ হেরে গিয়েছে। তবে আওয়ামী লীগ হারার পিছনে অনেক কারণ ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ রাজপথে ঘটেছিল এবং যারা সেই আন্দোলনকে বেগবান করছিল, সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। কিন্তু এই মুহূর্তে বিতাড়িত খেলায় পড়েছে বিএনপি। বিএনপিকেও বিতাড়িত করার জন্য বিভিন্ন কৌশল কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা শুধু লক্ষ্য করছি না, বিএনপি নেতাদের মুখ থেকে আমরা যে ধরনের কথা শুনছি তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে বিএনপিকে ভেঙে তছনছ করে দেওয়ার পরিকল্পনা চলছে। তবে এখানে সবচেয়ে বড় যে কথাটি আবারও বলতে হয়, আওয়ামী লীগের সময় কি আপনারা এই ধরনের বিদ্রূপ মন্তব্যের মুখে পড়েছেন? আপনাদেরকে নিয়ে কি এই ধরনের উলঙ্গ মন্তব্য করা হয়েছে? আপনাদেরকে কি এভাবে উপস্থাপন করা হয়েছে? হয়নি। এখন কেন হচ্ছে? এর পিছনে কি কারণ আছে? যদি আপনারা খুঁজে বের করে সমাধান না করতে পারেন, হয়তো আপনাদের কপালেও খারাপই আছে। তারেক রহমানকে বোকা বানিয়েছে এই অন্তর্বর্তী সরকার। তারেক রহমানকে মাথায় তুলে নেচেছে, তারেক রহমানকে বিশেষভাবে মূল্যায়িত করেছে। এখন তারাই এই মুহূর্তে তারেক রহমানকে মাথা থেকে পায়ে এনে হাজির করছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছবিকে যেভাবে তারা বেইজ্জতি করছে, যেভাবে ছবির উপরে তারা নাচানাচি করছে, পা দিয়ে ডলাডলি করছে, এরপরেও যদি বিএনপি মনে করে তারা ভালো পর্যায়ে আছে, আমার কাছে মনে হয় তারা ভুল পথে আছে। তারেক রহমান এখনো যদি মনে করে যে এই অন্তর্বর্তী সরকার তাদের কথা মতো আগামী রমজানের আগে নির্বাচন দেবে, তাহলে আবারও সে ভুল করলো, আবারও সে বোকামি করলো। এই মুহূর্তে এই কথাগুলো রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষগুলো বলছে। তারেক রহমান ভুল করেছে, বোকা সেজেছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তিনি নাস্তানাবুদ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে বোকা বানিয়েছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।